ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এথেনীয় গণতন্ত্রের ভিত্তি ও বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 বা 10 নম্বরের অ্যান্সার তুলে ধরবো তোমাদের সামনে। 10 নম্বর এই কারণে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বাদে আর অন্যান্য ইউনিভার্সিটিতে 10 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হয়। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা জেনারেল কোর্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অর্থাৎ MDCCC2 বা মাইনর পেপার হিসেবে ইতিহাস পড়ছো, তোমাদের যে MN2 প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই পেপারগুলিতে কিন্তু এই প্রশ্নটা রয়েছে, এথেনীয় গণতন্ত্রের ভিত্তি ও বৈশিষ্ট্য। তাই এথেনীয় বলতে এখানে এথেন্সের কথা বলা হচ্ছে, এথেন্সের গণতন্ত্রের ভিত্তি ও বৈশিষ্ট্য। তা এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, যে এথেন্সে বিশ্বের প্রথম এথেন্সেই এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই গণতন্ত্র শুধু গ্রিসে নয়, সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই গণতান্ত্রিক যে আদর্শ সেটা ছড়িয়ে পড়ে, এবং আজও বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে সংগ্রাম লড়াই সেটা কিন্তু চলছে। ইতিহাসে রাজরাজাদের কাহিনী, সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সেই জায়গায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কিন্তু সহজ বিষয় ছিল না। কিন্তু এই কৃতিত্ব দেখিয়েছিল কিন্তু গ্রিসের এথেন্স বলতে এখানে গ্রিসে বিভিন্ন পলিসের উত্থান ঘটে, যাকে আমরা বলি নগর রাষ্ট্র, যেমন স্পার্টা, এথেন্স, করিন্থ, এরকম বিভিন্ন নগররাষ্ট্র গড়ে উঠেছিল, এবং প্রতিটা নগররাষ্ট্রই কিন্তু রাজারা শাসন করতেন, অর্থাৎ রাজতান্ত্রিক যুগ চলছিল তখন। বিভিন্ন যুদ্ধ এই সময় বাজছে রাজাদের মধ্যে, যেমন আমরা এখানে ট্রয়ের যুদ্ধের কথা বলতে পারি। তাই এই আবহাওয়া বা এই রকম একটা রাজতান্ত্রিক পরিমণ্ডলে একমাত্র গ্রিসের যে এথেন্স নামক যে পলিসটা রয়েছে, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে কোনো রাজতন্ত্র ছিল না, সেখানে রাষ্ট্রপতি শাসন করতেন। রাষ্ট্রপতি নির্বাচিত হতেন জনগণের ভোটের মাধ্যমে, লটারির মাধ্যমে জনগণকে বেছে নেওয়া হতো। তারপর সেই তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, এবং এই রাষ্ট্রপতি দেশ শাসন করতেন বা এথেন্স শাসন করতেন। তো এইভাবে গণতন্ত্রের শুরু বা তার জয়যাত্রা শুরু হয়। এথেন্সে গণতন্ত্র একদিনে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন রাষ্ট্রপতি তারা বিভিন্ন সংস্কার করেছেন, সেই সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ তারও একটা লম্বা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটাই আমরা জানবো, সেটাই মূলত তার ভিত্তি, অর্থাৎ কিভাবে এথেন্সের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হলো, কাদের হাত ধরে, কিভাবে, কোন আইন কানুনের মধ্য দিয়ে, সেটাই কিন্তু তার ভিত্তি, তারপরে তার বৈশিষ্ট্য। তা দেখো, এখানে এথেন্সের 4 জন রাষ্ট্রপতি এসেছিলেন, সোলন, ক্লেইস্থনিস, এফিয়াল্টিস এবং পেরিক্লিস। এর মধ্যে সোলন আর পেরিক্লিস প্রথম এবং শেষ, এ দুজন তো খুবই বিখ্যাত, কারণ তারা যে সংস্কারটা করেছিলেন সেগুলো আবার আলাদা করে আমাদের প্রশ্নে পড়তে হয়। সোলনের সংস্কার বা পেরিক্লিসের অবদান, পেরিক্লিসের সংস্কার। তা দেখো, প্রথম যে রাষ্ট্রপতি, গণতান্ত্রিক এথেন্সের রাষ্ট্রপতি সোলন, তিনি হেলাইয়া নামক একটি আদালত স্থাপন করছেন, যে আদালতে এথেন্সে যারা আর্কন ছিলেন, ম্যাজিস্ট্রেটদের আর্কন বলা হতো, এক একটা অঞ্চলে এক একজন জেলা শাসক রাজত্ব করতেন বা শাসন করতেন, তাদের বলা হয় আর্কন। এই আর্কনরা যদি কোনো অন্যায় কাজ করেন, তার বিরুদ্ধে জনগণ এই হেলাইয়া আদালতে আপিল করতে পারত, মামলা করতে পারত, এবং সেই আর্কনদের কিন্তু বিচার হতো। এই ব্যবস্থা কে করছেন? প্রথম এথেন্সে করছেন সোলন, রাষ্ট্রপতি সোলন। এরপরে দেখো, ক্লেইস্থনিস, তিনি সমগ্র এথেন্সকে 10টি ডেমি ভিত্তিক অঞ্চলে ভাগ করেন। এখানে ডেমি বলতে দরিদ্র জনগণকে বোঝানো হচ্ছে। তা দরিদ্র জনগণকে নিয়ে 10টি অঞ্চলে তাদেরকে ভাগ করা হচ্ছে, যেমনটা আমরা লোকসভায় দেখি একটা নির্দিষ্ট অঞ্চল, বিধানসভায় দেখি একটা নির্দিষ্ট অঞ্চল। এইভাবে 10টি ডেমি ভিত্তিক বিভিন্ন অঞ্চলে এথেন্সকে ভাগ করছেন, এবং এই ভাগগুলো পরবর্তীকালে যে স্থানীয় যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তার কেন্দ্রে পরিণত হচ্ছে। স্থানীয় স্বায়ত্তশাসনটা কি? না, শাসন কার্যে জনগণ সরাসরি যে অংশগ্রহণ করে তাকে বলা হয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। স্থানীয় স্তরে যেমন আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা, তা এইভাবে এই পঞ্চায়েতি স্থানীয় স্বায়ত্তশাসনভাবে গড়ে উঠছে এই 10টি ডেমি অঞ্চল, যেটা তৈরি করছেন রাষ্ট্রপতি ক্লেইস্থনিস। এরপরে দেখো, এফিয়াল্টিস কি করছে, যে অ্যারিওপেগাস বলে যে পরিষদটা ছিল এথেন্সে, যে পরিষদে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা
বড়লোক ধনী যারা, তারা সেখানে সদস্য ছিলেন। গণ্যমান্যদের পরিষদ, যার নাম অ্যারিওপেগাস, তার হাতে প্রচুর ক্ষমতা ছিল। তা রাষ্ট্রপতি এফিয়াল্টিস কি করছেন, এরিওপেগাসের ক্ষমতা কেড়ে নিয়ে সেই ক্ষমতা গণপরিষদের হাতে, গণ আদালতের হাতে, কাউন্সিলের হাতে তুলে দিচ্ছেন। একটা বড় সিদ্ধান্ত এবং বড় একটা কাজ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং সেটা তিনি করছেন এফিয়াল্টিস। এরপর দেখো পেরিক্লিস, রাষ্ট্রপতি পেরিক্লিস কি করছেন, যে শাসন ব্যবস্থায় জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে সেটাকে নিশ্চিত করছেন। তিনি শাসনের সর্বক্ষেত্রে জনগণকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছিলেন রাষ্ট্রপতি পেরিক্লিস। তাই পেরিক্লিসের যুগটাকে স্বর্ণযুগ বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বর্ণযুগ। আসলে এথেন্সে লটারির মাধ্যমে অনেক মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হতো, তাহলে জনগণের মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে এবং তাদের ভোটের মাধ্যমে এখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হতো। এবং শাসনের প্রতিটা ক্ষেত্রে এইভাবে ভোটাভুটির মাধ্যমে, জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে এখানে কিন্তু শাসন কার্য পরিচালিত হতো, অর্থাৎ গণতন্ত্রের ভিত্তি এইভাবেই এথেন্সে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার বলি যে এর বৈশিষ্ট্য তাহলে কি আছে। এর বৈশিষ্ট্য, কয়েকজন ঐতিহাসিক এথেন্সের গণতন্ত্র সম্পর্কে যে কথা বলেছেন, মূল্যবান কথা, সেগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই এর বৈশিষ্ট্যটা ধরতে পারবো। দেখো এখানে বৈশিষ্ট্যে এঙ্গেলস, কার্ল মার্কসের বন্ধু এঙ্গেলস বলছেন যে কোনো রক্তপাত হয়নি এখানে। এখানে যে এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো তার জন্য কোনো রক্তপাত হয়নি। আধুনিক বিশ্বে কি হয়, অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, যেমন পাকিস্তান, বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কত রক্তপাত চলছে। তাই এখানে বিশ্বের প্রথম এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে, সেখানে কিন্তু কোনো রক্তপাত হয়নি। রক্তপাতহীনভাবে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ডেমসের শাসন প্রতিষ্ঠিত হয়। ডেমস বলতে এখানে জনগণ বা দরিদ্র জনগণ, তাদের শাসন প্রতিষ্ঠিত হয়, তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ধনীদের উপর। ধনীদের উপরে দরিদ্রদের আধিপত্য স্থাপিত হচ্ছে এই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে, এই এথেন্সের গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এটা কে বলছেন? এঙ্গেলস, যেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঐতিহাসিক ক্রোয়া বলছেন যে এখানে স্বাধীনতাকে সর্বতোভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। স্বাধীনতাই ছিল এখানে শেষ কথা, ব্যক্তি স্বাধীনতাকে অবাধ করা হয়েছিল। এবং এখানে প্লেটো বলছেন যে বাক স্বাধীনতাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। স্বাধীনতার ক্ষেত্রে বাক স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া, এই জন্য তিনি ব্যঙ্গ করে বলেন যে এথেন্সের সংসদে জীবজন্তুরা পর্যন্ত স্বাধীনতা পেত। এটা তিনি ব্যঙ্গ করে বলেছিলেন। মানে এখানে এতটাই অবাধ স্বাধীনতা মানুষ ভোগ করতেন। জনগণের হাতে ছিল শাসন ক্ষমতা, জনগণের হাতে ছিল রাজনৈতিক ক্ষমতা, সব কিছুই ছিল জনগণ, অর্থাৎ ডেমসের শাসন এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এটাই কিন্তু এর একটা প্রধান বৈশিষ্ট্য। আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতাকে বেশি করে এখানে গুরুত্ব দেওয়া হয়। এটাই ছিল এথেন্সের গণতন্ত্রের বৈশিষ্ট্য। এবার দেখো যে এথেন্সে এই যে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে আমরা দেখছি যে লটারির মাধ্যমে জনগণের ভিতর থেকে একজন করে প্রতিনিধি বেছে নেওয়া হচ্ছে। আর একটা বৈশিষ্ট্য যেটা আমরা দেখব, যেটা এক্লেজিয়াটা কি? এক্লেজিয়া হচ্ছে সংসদের নাম, পার্লামেন্টের নাম, যেখানে আইন প্রণয়ন হয়, যেখানে শাসন কার্য পরিচালিত হয়, সেই বিধানসভা বা পার্লামেন্টের নাম হচ্ছে এক্লেজিয়া। এই এক্লেজিয়ায় গণবিতর্কের ব্যবস্থা ছিল। যেমন লটারির মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ছিল, তেমনি সংসদ ভবনে গণবিতর্কের ব্যবস্থা ছিল। শাসক দল, বিরোধী দল, এই যে ব্যাপারটা আমরা এখন দেখি পার্লামেন্টে রয়েছে, এবং বিরোধী দলরা সরকারের কোনো কাজের হয়তো সমালোচনা করছেন, এই অধিকার দেওয়া হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু এর অনুসারী কোথায়? এটা প্রথম এথেন্সেই প্রথম পরীক্ষামূলকভাবে শুরু হয় এই ব্যবস্থা, এই গণবিতর্ক, এবং তাকে অনুসরণ করে পরবর্তীকালের আধুনিক বিশ্বের দেশগুলি। তাই এথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, জন্মদাতা বলা হয় এথেন্সকে। গণতন্ত্রের জন্ম দিয়েছে কে? এথেন্সের এক্লেজিয়াতে বিভিন্ন ব্যক্তি সরকারের কাজের সমালোচনা করতে পারতেন, কারণ তাদের বাক স্বাধীনতা ছিল। কোনো একটা বিষয় নিয়ে, আইন নিয়ে গণবিতর্ক হতো, সবাই সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন, সবার সম্মতিক্রমে আইন পাস হতো। এটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় একটা প্রধান বৈশিষ্ট্য, যেটা সেই সময় এথেন্সে ছিল।
তো এইভাবে দেখা যায় যে এখানে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। তো এই বৈশিষ্ট্য রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এথেন্সের গণতন্ত্রের দুটি ত্রুটি রয়েছে, দুটি সীমাবদ্ধতা আছে, খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আমরা জানি যে গ্রিসে ছিল অর্থনীতি দাস নির্ভর। দাসদের দিয়ে গ্রিসের ব্যবসা চাষবাস করানো হতো, বাড়ির সমস্ত কাজ করানো হতো, অন্যান্য আনুষ্ঠানিক কলকারখানায় কাজ করানো হতো, শ্রমিকদের ভাড়া দেওয়া যেত, শ্রমিক ভাড়া পাওয়া যেত, অ্যাভেলেবেল ছিল। কৃতদাসদের দিয়ে গ্রিসের সমস্ত কাজকর্ম করানো হতো, অর্থাৎ অর্থনীতি দাঁড়িয়েছিল দাস শ্রমের উপর। কিন্তু সেই কৃতদাস যারা সংখ্যায় অনেক ছিল, তাদের কিন্তু কোনো স্বাধীনতা এখানে ছিল না। তো গণতন্ত্র কথার মানে কি? সবার সমান অধিকার। কিন্তু এখানে সবার সমান অধিকার ছিল না, কৃতদাসদের কোনো অধিকার ছিল না, তাদের এই শাসন কার্যে অংশগ্রহণের অধিকার ছিল না, তাদের কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। তাহলে এটা একটা প্রধান সীমাবদ্ধতা রয়েছে এই গণতান্ত্রিক ব্যবস্থায়। আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে নারী। গ্রিসের যারা নারী রয়েছেন তাদেরও কিন্তু কৃতদাসের মতোই কোনো রকম স্বাধীনতা অধিকার দেওয়া হয়নি। তো এই ছিল এর সীমাবদ্ধতার এর বৈশিষ্ট্য বা ভিত্তি। এর যে প্রপার অ্যান্সার সেটা আমি অনস্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। হিস্ট্রি অনার্স ডিএসসিসি 2 5 বা 10 নম্বরের জন্য প্রশ্নটি পড়বে, এথেনীয় গণতন্ত্রের ভিত্তি ও বৈশিষ্ট্য। এথেন্স হলো গণতন্ত্রের সূতিকাগার। গণতান্ত্রিক শাসন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এথেন্স কেবলমাত্র গ্রিসের পথ প্রদর্শক নয়, ইউরোপ তথা সমগ্র বিশ্বের পথ প্রদর্শক। সোলন, ক্লেইস্থনিস, এফিআলটিস, পেরিক্লিসের মতো মহান ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্কার ও বেশ কিছু পদ্ধতির মাধ্যমে এথেন্সে গণতন্ত্রের ভিত মজবুত করেছিলেন। গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি সোলন ম্যাজিস্ট্রেট আইন বা স্থানীয় শাসন সংস্কারের দ্বারা এথেনীয় গণতন্ত্রকে সুদৃঢ় করেন। তিনি হেলাইয়া নামে যে গণ আদালত গড়ে তোলেন, সেখানে এথেন্সের সাধারণ মানুষ আর্কনদের অন্যায়ের বিরুদ্ধে আপিল করতে পারত। প্যারাকোরে ক্লেইস্থনিস এথেন্সের ডেমি ভিত্তিক 10টি অঞ্চল গড়ে তোলেন, পরে এগুলি হয়ে ওঠে স্থানীয় শাসন ব্যবস্থার একক। এফিআলটিস এথেন্সের অ্যারিওপেগাসের কাউন্সিলের ক্ষমতা কেড়ে নিয়ে তা গণপরিষদ, কাউন্সিল ও গণ আদালতের মধ্যে ভাগ করে দেন। পেরিক্লিস শাসনকার্যে নাগরিকদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করেন। এথেন্স লটারির মাধ্যমে জনসাধারণের মধ্য থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য শাসনকর্তা নির্বাচন করা হতো। এভাবে জনসাধারণের মধ্য থেকে শাসক নির্বাচনের ফলে সাধারণ শ্রেণীর প্রতিনিধিরাও রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারত। এছাড়া গণবিতর্ক ব্যবস্থায় এথেন্সে গণতন্ত্র বিকাশের পথ সুগম করেছিল। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের বিষয়ে এক লেজিয়ার অধিবেশনে পক্ষে বিপক্ষে বিতর্কের পর উপস্থিত নাগরিকরা ভোটের মাধ্যমে কোনো প্রস্তাবকে গ্রহণ করত। অর্থাৎ এথেন্সে যে জনগণের শাসন প্রচলিত ছিল, সেটাই ছিল এথেন্সের গণতান্ত্রিক বিকাশের মূল ভিত্তি। আর বৈশিষ্ট্য, এঙ্গেলসের মতে কোনো রকম হিংসা ছাড়াই এথেনীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছিল। এথেনীয় গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল সমগ্র নাগরিকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ। গণপরিষদে, গণ আদালতে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। এথেনীয় গণতন্ত্র হলো প্রকৃত অর্থে ডেমসের শাসন। আর যেহেতু সংখ্যাগরিষ্ঠ নাগরিকই ছিল দরিদ্র, তাই এই শাসন ছিল কার্যত ধনীর উপর দরিদ্রদের আধিপত্যের শাসন। ঐতিহাসিক সাক্রাও এই মত পোষণ করেন। এথেনীয় গণতন্ত্রে স্বাধীনতাকে পূর্ণভাবে স্বীকার করা হতো। গণতন্ত্রের বিরোধী প্লেটো ব্যঙ্গ করে বলেছিলেন, এথেনীয় গণতন্ত্রে জীবজন্তুরা পর্যন্ত পূর্ণ স্বাধীনতা পায়। গণবিতর্ক ছিল এথেনীয় গণতন্ত্রের একটি মৌলিক বৈশিষ্ট্য। এর অন্যতম উপাদান ছিল বাক স্বাধীনতা। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলির মধ্যে কেবলমাত্র এথেন্সেই গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। হর্নব্লেয়ার মতে এথেনীয় গণতন্ত্র আধুনিক ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি গণতান্ত্রিক ছিল। তবে এথেন্সে কৃতদাস প্রথার প্রচলন ও নারীদের ভোটাধিকার না থাকা এথেনীয় গণতন্ত্রের দুর্বলতার দিকটাই তুলে ধরে। তো এই ছিল এথেনীয় গণতন্ত্রের ভিত্তি ও বৈশিষ্ট্য। শুধু 5 নম্বরের বৈশিষ্ট্য বলে তোমরা বৈশিষ্ট্যের অংশটুকুই লিখবে, প্রথম প্যারা শেষ প্যারা লিখে মাঝে বৈশিষ্ট্যের অংশটুকু লিখলেই 5 নম্বরের অ্যান্সার হবে। আর তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে 10 নম্বরের জন্য অ্যান্সারটা লিখবে, তোমরা পুরোটাই লিখবে। আর 20 নম্বরের জন্য যদি এই প্রশ্ন আসে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে কিন্তু আলাদা অ্যান্সার হবে। তা এই ছিল তোমাদের এথেনীয় গণতন্ত্রের ভিত্তি ও বৈশিষ্ট্য। এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।